শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, বহুল প্রত্যাশিত এই অধিবেশনকে ঘিরে এরই মধ্যে রাজনৈতিক মহলে এবং নানা মহলে চলছে বিভিন্ন আলোচনা। এই অধিবেশনটি কেমন হবে, কতটা প্রাণবন্ত হবে, কারণ জুলাই সনদ এবং রাষ্ট্রপতির ভাষণ সহ নানা বিষয়ে তর্ক বিতর্ক রয়েছে, আলোচনা সমালোচনা রয়েছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি নতুন সংসদ প্রাণবন্ত আলোচনা নাকি ওয়াকআউটের আশঙ্কা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল, রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা কামাল। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদুল হক। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব ফরিদুল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় নতুন সংসদ প্রাণবন্ত আলোচনা নাকি ওয়াকআউটের আশঙ্কা, সার্বিকভাবে আলোচনাটি শুরু করবেন। এই সংসদে যেমন প্রত্যাশা রয়েছে, আশঙ্কাও রয়েছে, বিশেষ করে সংসদে রাষ্ট্রপতির ভাষণ, জুলাই সনদ, এই বিষয়গুলো নিয়ে কতটা আলোচনা হয়, কতটা তর্ক বিতর্ক হয় এবং কতটা মতের মিল হয়, সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলাপ করব। আপনার আলোচনা শুনব। জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সভা, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদেরকে একটা কি বলে যে আমরা একটা খুবই ঐতিহাসিক মোমেন্টের মুখে দাঁড়িয়ে আছি। আগামীকালকে যে সংসদ শুরু হতে যাচ্ছে, এই সংসদ কিন্তু সাধারণ কোন সংসদ, সাধারণ সময় সংসদ নয়। আমাদের জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা এই আগামীকালকে এই সংসদ করতে যাচ্ছি এবং এই সংসদের মধ্য দিয়ে আমরা একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রা শুরু করব। কিন্তু যাত্রার শুরুতে একটা খটকা কিংবা আশঙ্কা আমাদের তৈরি হয়েছে। আমাদের মনে রাখা দরকার, ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের জনগণ, এখানে একজন রানিং এমপি বাপু ভাই আমার খুব শ্রদ্ধার মানুষ, উনি উপস্থিত আছেন। ওনাকে কিন্তু ওনার এলাকার মানুষ 2টা করে ভোট দিয়েছে। একটা ভোট উনি পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টে গিয়ে গত 1.5 বছরে সম্ভবত 133টা যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলো পাস করবেন এবং জুলাই সনদের 84টা প্রস্তাবের 48টা সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাদে যে প্রস্তাবগুলো, এই প্রস্তাবগুলো ওনারা পাস করবেন সংসদ সদস্য হিসেবে। আর একটা ভোট জনগণ ওনাদেরকে দিয়েছে গণভোটে। গণভোটে ওনাদেরকে হারিয়ে উনি যদি সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন, ওনার কাছে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর্পিত হবে। জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেই ক্ষমতা বলে জনগণ ওনাদেরকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছে। যেই পাওয়ার দিয়ে ওনারা সংবিধানের 48টা অনুচ্ছেদ, জুলাই সনদের 48টা প্রস্তাব যেটা সংবিধান সম্পর্কিত, সেই প্রস্তাবগুলো ওনারা সংবিধানে সন্নিবেশিত করবেন সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নির্বাচনের আগে ওনাদের দল কোনো ধরনের কোনো কথাবার্তা বলেননি, কিন্তু হঠাৎ করে যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেদিন বললেন এই সংবিধান সংস্কার পরিষদে আমরা শপথ নিব কিনা এটা আমাদের আরো বিবেচনা করতে। এবং এরপরে একটা গড়িমসি শুরু হলো, সেটা নিয়ে আর কোনো আলাপ নাই। সেই পুরোনো পথে নতুন সরকার হাঁটা শুরু করলো এবং গতকালকে দেখলাম যে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি কমিশনকে সালাউদ্দিন কমিশন বানিয়ে ফেলেছিলেন, উনিও গতকালকে বললেন যে এই আদেশটা কি, জেন্ডার কি, এটা আমি জানি। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে উনি ছিলেন গণভোটের পক্ষে। উনি তখন ঐক্যমত্য কমিশনের কথা বলেছেন, ওনাদের বিভিন্ন প্রোগ্রামে বক্তৃতা দিয়েছেন, ওনার কথা শুনে আমরা সমৃদ্ধ হয়েছি। কিন্তু এখন এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে গড়িমসিটা শুরু হয়েছে, এইটা আমাদেরকে একটা বড় আশঙ্কায় ফেলে দিয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যেভাবে ইন্টারিম গভর্নমেন্ট এবং জুলাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে কিংবা কখনো কখনো অবৈধ বলা হয়েছে, এইটার জন্য যে নেক্সাস কাজ করেছে, সেই নেক্সাসের কখনো কখনো নেক্সাসের মুখপাত্র হিসেবে রাষ্ট্রপতিও কাজ করেছে। এবং এই রাষ্ট্রপতি হচ্ছে গিয়ে 18 সালের অবৈধ
রাতের ভোটের নির্বাচনে নির্বাচিত যে এমপি তাদের দ্বারা কি বলে মনোনীত রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি কোনোভাবেই আমাদের জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে যে সংসদ আসতেছে সেই সংসদে ভাষণ দিতে পারে। আমরা আশা করব যে এর মধ্যে দিয়ে মানে এই পরিস্থিতিতে সরকারি দল বিএনপি তাদের কোর্টে এখন বল, ওনারা এই বিষয়গুলোকে বিবেচনায় নেবেন যে জুলাই গণ অভ্যুত্থান, এরপরে ইন্টারিম গভর্নমেন্ট, এই যে নির্বাচন, এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা নিজেরা কোথা থেকে কোথায় এসেছে। তো এইটাকে বিবেচনায় নিয়ে ওনারা জনগণের যে অভিপ্রায় আছে সেই অভিপ্রায়ের প্রতি ওনারা সম্মান দেখাবেন, কোনোভাবেই গণভোটের গণরায় যেন পদচালিত না হয়, আমরা সে আশাবাদ রাখি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনে আসি জনাব ফজলে হুদা বাবুল রয়েছেন আমাদের সঙ্গে। জনাব ফজলে হুদা বাবুল, শুনছিলেন ফরিদুল হক বেশ কিছু বিষয়ে প্রসঙ্গ তুলেছেন, তার মধ্যে বলেছেন যে পুরনো পথেই হাঁটছে নাকি নতুন সরকার এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি উনি এনেছেন। সার্বিকভাবে আপনার আলোচনা শুনবো। জি, ধন্যবাদ এটিএন টিভির সকল দর্শক এবং শ্রোতা এবং কৃতজ্ঞতা আমাদের সব সময়ের টকশোর সারথি, আমার অত্যন্ত পছন্দের মানুষ, ভালো বক্তা ফরিদ ভাই এবং আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই মোস্তফা কামাল ভাই, বিশিষ্ট সাংবাদিক। এটিএনে আসলে নিজের বাড়ি ঘরের জায়গা মনে হয়। অনেকবার এসেছি এবং আজকে আগামীকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, নির্বাচনের পর যে সংসদ বসবে, এই সংসদটা কেমন হবে এটা আজকের বিষয়। ফরিদুল সরাসরি চলে গেলেন তার জায়গায়, সেটাও একটা বিষয়। আমরা দেখুন, বাংলাদেশটা আসলে আমাদের এখন গড়তে হবে। এই যে সংবিধান, জুলাই সনদ, আমরা প্রেসিডেন্ট, গণভোট, সংস্কার, এই শব্দগুলো বিগত ৮-১০ মাস এত শুনেছি, সাধারণ মানুষও বোধহয় এগুলো আর বেশি পছন্দ করছে না। মানুষ আসলে কাজ দেখতে চায়। তারেক রহমান কিন্তু কাজে নেমে গেছেন এবং আপনি দেখেছেন যে আঙ্গুলের দাগ কিন্তু, ভোটের দাগ এখনো শেষ হয়নি। ফ্যামিলি কার্ডে কিন্তু ৩৮,০০০ মানুষ কিন্তু পাইলট প্রজেক্ট আমরা শুরু করেছি, ইতিমধ্যে তারা ফ্যামিলি কার্ডের সুফল পেয়ে গেছে। আমরা খাল খনন শুরু করে দিয়েছি পাইলট প্রজেক্ট হিসেবে। আমরা মসজিদের প্রত্যেক ইউনিয়নে একটা করে মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খাদেমকে তাদের ঈদ উৎসব দিয়ে দিয়েছি। আমরা কিন্তু কাজ শুরু করেছি, দেশটা আমাদের গড়তে হবে। যেসব তত্ত্বীয় কথা এসেছে, এগুলো কি কাজের মধ্যে পড়ে না? হ্যাঁ, এগুলো কাজের মধ্যে পড়ে না। হ্যাঁ পরে সেটাতে আসছে, এগুলো তত্ত্বীয় কথা, টেবিলের কথা। সাধারণ মানুষের কিছু যায়, সাধারণ মানুষ কি যায়? সাধারণ মানুষ যায় আমার মোটরসাইকেলের তেলটা আমি পাচ্ছি কিনা। সাধারণ মানুষ কি চায়, আমি কি বছরে 2 দিন ইলিশ মাছ খেতে পারছি কিনা। সাধারণ মানুষ কি চায়, তার বাচ্চাটা স্কুলে গেলে নিরাপদে ফেরত আসবে কিনা। সাধারণ মানুষ কি চায়, কোর্টে গেলে যেন বিচারটা পায়। সাধারণ মানুষ কি চায়, থানায় গেলে যেন সেবাটা পায়। সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ চায় মানুষ যেন শান্তিতে থাকতে পারে। সাধারণ মানুষ এইটা চায় না যে আমরা রাজনীতিবিদরা কি ঝগড়াঝাটি করব সেটা দেখে তারা যে খুব উৎসাহিত হবে, ভাষণ দিল না দিল তাতে কিছু আসে না, এতে কিছু আসলে তেমন যায় আসে না। তবে যে তত্ত্বীয় যে বিষয়গুলো এখানে অবতারণা করা হয়েছে, 133টা অধ্যাদেশ। আমার বয়স খুব কম না, আমি বেশ কিছু সংসদ দেখেছি, প্রেসিডেন্টও দেখেছি অনেকগুলোই, কিন্তু 133টা অধ্যাদেশ, যাওয়ার আগেও অধ্যাদেশ, চলে যাওয়ার আগেও কয়েকটা আবার চুক্তিতে স্বাক্ষর, এইসব অনেক ঘটনা আছে, কথা আছে। এরপর আসেন গণভোট। গণভোট তো আসলে সরকার করেছে, গণভোটের মাইকিং বলেন, প্রচারণা বলেন, সরকার করেছে। এবং বিএনপি যে হাঁ ভোট দিয়েছে তার প্রমাণ হচ্ছে বিএনপির ভোট আর হাঁ ভোটের আপনি যদি একটা অ্যানালাইসিস করেন তাহলে বুঝবেন যে বিএনপি ভোট দিয়ে হাতে দিয়েছে। কিন্তু বিএনপি কিন্তু সংস্কার, যারা আজকে এই এত সংস্কারের কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মানুষ যখন ঘর থেকে বের হতে চায় না, অনেকে যখন ছাত্রলীগের বেশ ধরে ছিলেন, অনেকে যখন ঘর থেকে বের হইতে পারেনি, অনেকে যখন পার্টি অফিসের তালা খুলতে পারেনি, তারা অনেকে বলে, অনেকে একটা কথা বলেন আমাদের ম্যাডামকে নিয়ে যে ব্যালট ট্রাক আমরা সরাতে পারিনি, কিন্তু আমাদের নেতৃত্ব পতাকা নিয়ে আলেমদের পক্ষে দাঁড়িয়েছিলেন। তো কিন্তু আমরা কিন্তু এরকমটা অনেককেই দেখিনি, অনেকেই কিন্তু অনেক জায়গায় লুকায়িত ছিলেন।
কাজেই সেই লুকায়িত মানুষগুলো কোনোদিনও সংস্কারের কথা বলবে, রাজনীতি করার চিন্তা করেনি যারা ভয়ে ভীতে। আমরা কিন্তু সেই সময়টাই আমরা কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছি 31 দফা। এই উচ্চকক্ষের শব্দটা সবার আগে আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মুখেই কিন্তু এসেছে। এই আপনার সংস্কারের কথা আমরাই বলেছি। 10 বছর বেশি থাকতে পারবে না প্রধানমন্ত্রী, এটা আমরাই বলেছি, আমরা স্ব-উদ্যোগে বলেছি। কাজে এইসব খামাখা কথা বলে লাভ তো নেই। বাস্তব হচ্ছে কি কাজের কথা। কাজের কথা হচ্ছে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি 8 মাস যাবত। এটা নিয়ে বহু চাচক্র হয়েছে, 30টা পার্টি একসাথে হয়েছে, মিডিয়াতে এসেছে, বিএনপি কি নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু বাস্তবে অন্যরা যে কতগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে এটার কি কোনো লিস্ট হয়েছে? মিডিয়াতে কখনো আলাপ হয়েছে? হয়নি। কিন্তু বিএনপি যে দিয়েছে নোট অফ ডিসেন্ট এটা কিন্তু আলাপ হয়েছে, এবং এর জন্য আমরা মিডিয়াকে দায়ী করি না। আমরা বড় দল, এটা আসবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যদি দেখেন যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, ওই জুলাই সনদে আপনার এনসিপিরা কবে স্বাক্ষর করেছে? পরে অনেক ফরিদুলের পার্টি কবে স্বাক্ষর করেছে? 1 2 আমরা যেটা স্বাক্ষর করেছি আমরা কিন্তু ওইটাকেই আমরা আপহোল্ড করব। এবং আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা এইটার অক্ষরে অক্ষরে এটা পালন করব যেটা আমরা স্বাক্ষর করেছি। 1 2 এরপর আসেন যে গণভোটের কথা আসেন। গণভোট সরকার নিজে প্রচার করেছে, দায় দায়িত্ব সরকারের। এবং সরকার যাবার আগে আমরা যখন সবাই নির্বাচনে ব্যস্ত, ওই সময় সরকার আরেকটা অধ্যাদেশ দিলেন। কি অধ্যাদেশ? যে আমি নিজেও একজন, আমি তো একজন নিজেকে আমি আমার শিক্ষিত না হলেও তো সার্টিফিকেট আছে, তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে। এই যে সংবিধান সংস্কার কমিশনের সদস্য যে আমি অটোমেটিক্যালি হয়ে যাব, এটা কিন্তু আমি নির্বাচনের সময় বুঝতে পারিনি। আমি প্রথম দিন এসে বুঝলাম, ও মানে পাশ করার পর বুঝলাম, ও আচ্ছা এখানে একটা শপথ দিয়ে, কিসের এটা আমি কিন্তু জানি না, আমাকে কেউ জানায়নি, আমার জানবার অপসরও ছিল না। তো সেইখানে আমি শপথ নিইনি। শপথ নিইনি মানে আমরা কোথাও বলিনি যে আমরা কখনো শপথ নিবই না। শপথ নিব কি নিব না এটাও তো একটা, এখন তো এটা আদালতের বিষয় গড়িয়েছে। তো কাজেই আমাদেরকে কিন্তু জনগণ ভোট দিলেন কি স্বাধীন পার্লামেন্টের সদস্য হিসেবে কাজ করার জন্য। এখন এইটা তো, এই গণভোটটা নিয়ে তো শুরু থেকে একটা প্রশ্ন ছিল যে গণভোট কারা দিতে পারে, কোন পরিস্থিতিতে দিতে পারে, কয়টা ইস্যুতে পারে, কোন কোন ইস্যুতে পারে, কে পারে, এবং কার সুপারিশে কার অনুমোদনে পারে। যেখানে একটা স্বাধীন সার্বভৌম সংসদ নেই সেখানে গণভোট কিভাবে হয়? এখন যদি বলেন যে না এগুলো সবকিছু হয়, তাহলে আমরা বলবো সবকিছু হওয়াটা স্বাভাবিক। যখন বিপ্লব হয় হতে পারে, তো আমরা স্বাধীনতার পর তো এরকম করেছি, আমরা তো মুক্তিযুদ্ধের সনদ তৈরি করেছি, তাহলে আমরা বিপ্লবী সরকার কেন করলাম না? কেন আজকে প্রেসিডেন্টকে নিয়ে কথা উঠতেছে? যখন এই প্রেসিডেন্টের অধীনে যখন 106 ধারায় সবাই শপথ নিল, সকল রাজনৈতিক দল ঐক্যমত হলো, এমনকি এনসিপির লোকজন সরকারে যে যোগ দিল, এই প্রেসিডেন্টের অধীনে শপথ পড়লেন। আরে ভাই, আপনি অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, এটা কেমন কথা হলো? আপনি মোরগ যেহেতু জবাই করেছেন, মোরগের মাথাও খাবেন, আপনি পাও খাবেন, আপনি মোরগের রানও খাবেন, আপনি চেস্টও খাবেন। মোরগটা আপনি জবাই করেছেন পুরোটা খাওয়ার জন্য, অর্ধেককে হারাম বলবেন, অর্ধেক হালাল বলবেন, এইটা তো আমাদের ইতিহাসে নাই, বিএনপির ইতিহাসে নাই। শুনে আসি একটু জনাব মোস্তফা কামাল, জি আপনার কাছে শুনবো। শুনছিলেন দুজন রাজনীতিবিদের খুব মনোযোগ দিয়ে শুনেছি। কথা দুজনেরই কিন্তু অত্যন্ত পরিষ্কার যে আমি অর্ধেক খাবো, অর্ধেক রাখবো, আমার সুবিধাজনক অংশটুকু খাবো। কিরকম সেটা? আমাদের ফরিদ ভাই অথবা বাবুল ভাই যে একই সাথে আন্দোলন করেছেন, একই লক্ষ্যে আন্দোলন করেছেন, তাদের আজকের বয়ানে কিন্তু সেটা আর মনে হয় না যে তারা যে একসময় একসাথে ছিলেন, মনে হয় যেন অচেনা। আবার দেখেন এবার ভোটের বিষয়টা, ওখানেও আদা আদি ভাগ আছে। ভোট হয়েছিল 2টা, এক টিকেটে 2 ছবি না হলেও 2 ভোটে 2টা সিদ্ধান্ত ছিল। একটা হচ্ছে ক্ষমতায় কে যাবে, আর একটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রটা কিভাবে চলবে। তাহলে প্রথম অংশ বিএনপি কিন্তু মেনে নিয়েছে যে ক্ষমতায় কে যাবে, অর্থাৎ বিএনপি যাবে। তাহলে রাষ্ট্র কিভাবে চলবে ওই অংশটুকু নিয়ে তাদের একটু আপত্তি আছে। মোটা দাগে বিষয়টা কিন্তু এরকম। আবার এনসিপি সহ জামাত ইসলামের ভূমিকা দেখেন, তারা আজকে সর্বশেষ যেটা যোগ করেছে যে এই রাষ্ট্রপতি নৈতিক অধিকার রাখেন কিনা
সংসদে ভাষণ দেয়ার। কিন্তু এই রাষ্ট্রপতিকে দিয়ে বা এই রাষ্ট্রপতির মাধ্যমে যে 133টা অধ্যাদেশ হয়েছে ওগুলো কিন্তু আবার ভালো লাগছে। দেখেন দুপক্ষের কিন্তু নীতিগত অথবা কৌশলগত বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি, তো সেখানে আবার বারবার সংবিধানকে টানা হচ্ছে। বাবুল ভাই যথার্থ বলেছেন, কখনো কখনো খুব ভালো জিনিসও যদি আপনি বারবার উচ্চারণ করেন, সংস্কার এক সময় খুব বাজে শব্দ ছিল, 111-এর সময় বোধহয় বাবুল ভাইয়ের কথা মনে আছে, যে সংস্কার অর্থ হচ্ছে একটা গালি, অথবা সংস্কার অর্থ হচ্ছে ধরে বেঁধে পিটানো। সংস্কারের নামে কিন্তু দল ভাঙ্গা। পর্যায়ক্রমে কিন্তু সবাই আবার সংস্কার শব্দটা উচ্চারণ করেছে, খুব পছন্দের শব্দ। তাহলে আমি এই সংস্কারে আছি কি নেই, বিএনপিটা কিন্তু নতুন করে বলতে হচ্ছে না আছে কি নেই, তারা 31 দফা যথারীতি দিয়েছে। পরবর্তীতে ঐকমত্য কমিশনে আবার যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে খুব তফাৎ কিন্তু নেই, খুব তফাৎ নেই, কিন্তু সামান্য কিছু যোগ হয়েছে। কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে বয়ানে, এটিটিউডে, যে যেভাবে করে বলতে চাচ্ছেন মনে হয় যেন তারা প্রতিপক্ষ। না, প্রতিপক্ষ না, এখানে বোঝাপড়ার বিষয় আছে যেটা সংবিধানের চেয়েও বেশি। যেমন উদাহরণ বলি, বিএনপির থেকে যে জামাত জোটকে বলা হয়েছে যে ডেপুটি স্পিকার নিতে, সেটা তো সংবিধানে নেই, বোঝাপড়ার বিষয়। অর্থাৎ আপনি বোঝাপড়ায় রাজি কিনা, নাকি বারবার সংবিধানের কথা বলবেন। তো যখন আবার বারবার সংবিধানের কথা এত জোর দিয়ে বলবেন, তাহলে আওয়ামী লীগ যে কথাগুলো মাঠে থাকলে বলতো এখন, এগুলো কিন্তু জামাত বলা শুরু করেছে। যেতে হলে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সংবিধান অনুযায়ী তো এই নির্বাচনটা অবৈধ, নির্বাচন তো হবে 29 সালে, তাহলে এই সংসদ অবৈধ হলে এই নির্বাচনটাও অবৈধ। কেন বলছে এই কথাগুলো? যে মিষ্টি কথাও বারবার বললে সেটা তিতা হয়ে যায়। এক্ষেত্রে বোঝাপড়ার একটা বিষয় আছে। আর আপনার প্রশ্নের দৃষ্টে শুরুতেই বলতে হয়, আমরা কিন্তু আশা করছি চমৎকার একটি অধিবেশন। নামে ত্রয়োদশ অর্থাৎ আনলাকি 13 হলেও কালকে কিন্তু বৃহস্পতি, রাশিচক্রে বৃহস্পতি বড় ভালো দিন, ওই দিনটাতে সংসদ শুরু হবে। কিন্তু আমরা এরই মধ্যে নমুনা পাচ্ছি ওয়াক আউট বা বয়কট নামের যে একটা আপদ বিপদ আছে আমাদের মধ্যে, বাজে দিক, কালো দিক, শুরুর দিন এটা শুরু হয়ে যায় কিনা, এই আলামত কিন্তু আমরা পাচ্ছি। এখনো পরিষ্কার নয়, কিন্তু গন্ধ পাচ্ছি। বিরোধ হোক, সংসদে যখন এনসিপি বলেন, জামাত ইসলামী বলেন, তাদের ওখানে কিন্তু তারুণ্যের ব্যাপক একটা অংশগ্রহণ আছে, বিএনপিতেও আছে। তার চেয়ে আরো বড় কথা, এবার যিনি সংসদ নেতা হয়েছেন তিনিও তরুণ, অর্থাৎ নতুন সংসদ সদস্য। সংসদীয় রাজনীতি তার এই শুরু। বিরোধী দলীয় নেতা যিনি ডাক্তার 146 জন বিএনপির নতুন সদস্য, অর্থাৎ তারুণ্যের একটা ছাপ এখানে আছে। বয়স দিয়ে আমি তারুণ্য বোঝাচ্ছি না, বোঝাচ্ছি যে নতুনত্বের দিক থেকে। তো দুটা দলের মধ্যে আবার দেখেন একটা প্রতিযোগিতাও আছে, ওরিয়েন্টেশন করেছে দু দলই যে কিভাবে সংসদে কথা বলতে হবে। সর্বশেষ আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন তার দলের এমপিদেরকে, যে চলনে বলনে মার্জিত থাকতে হবে। তার মানে কি, তিনি কি শুধু একটু মাস্টারি করেছেন? মোটেই না, তিনি বাস্তবতা বুঝতে পেরেছেন। তিনি অনেক আগ থেকেই বলে আসছেন যেটা, যে সামনে নির্বাচন যেমন কঠিন হবে, রাজনীতিও কঠিন হবে। খেয়াল করে দেখুন, বিএনপি অনেক আসনে জিতেছে, সহজে জিতেনি, কিন্তু কঠিন হয়েছে। এখনকার রাজনীতিটাও কিন্তু আরো কঠিনের দিকে যাচ্ছে। প্রত্যেক দিন আমরা এখন জানি না যে আধা ঘন্টা পরে কোন সাবজেক্টটা আমাদের সামনে চলে আসবে। অর্থাৎ এক কঠিনের মধ্য দিয়ে আমরা কিন্তু সামনে এগোচ্ছি। সমান্তরালে প্রধানমন্ত্রী যে কাজটা করছেন, একসময় বলা হতো যে রাজনীতিকে ডিফিকাল্ট করা, তিনি এর মধ্যে কিন্তু সবার জন্য রাজনীতিটাকে একটু, ওই যে ড্রয়িং রুমের রাজনীতি যেটা, সেটা বরবাদ করা শুরু করেছেন। কাজ কাকে বলে, কাজ কিভাবে করতে হয়, বন্ধের দিনও কিভাবে অফিসে যেতে হয়, সেটা এর মধ্যে তিনি যে দৃষ্টান্ত তৈরি করেছেন। হয়তো মুখ খুলে বলছেন না অনেকের কিন্তু ভেতরে একটা দহন শুরু হয়ে গেছে, তাদেরও কষ্ট করতে হচ্ছে। কিন্তু ড্রয়িং রুমে বসে বসে হুকুম দিবেন, বাদ বাকিরা মাথা নাড়বে, ওই দিন কিন্তু শেষ করে ফেলছেন উনি। অর্থাৎ রাজনীতিকে কিছুটা ডিফিকাল্টের দিকে তিনি নিয়ে যাচ্ছেন। তো সেটা শুধু তার দলের জন্য নয়, সবার জন্যই। এর মধ্যে ডিফিকাল্ট পলিটিক্স ফর পলিটিশিয়ান, হ্যাঁ, ফর দ্য পলিটিশিয়ান। আমরা এটা ভিন্ন ব্যাখ্যা করছি, আমরা কেউ কেউ সেটার বাজে ব্যাখ্যা করছি। তো এরকম অবস্থায় আমরা কিন্তু একটা প্রাণবন্ত সংসদ দেখার সমূহ সম্ভাবনা আছে। এই তারুণ্য 24 তো এই তারুণ্যের আসলে তারা ফ্রন্টলাইনার, তারা দেখিয়েছে। তো তখন যখন তারা, আপনার মনে থাকার কথা, যখন নিরাপদ সড়ক আন্দোলনে এই ফরিদুল হক রায় বা তাদের যেই
এরিনা, তাদের যে সীমানা বা তাদের যে সহযোগী, তারাই কিন্তু রাস্তায় ছিলেন। তখন কিন্তু আমাদের চমৎকার লেগেছে তাদেরকে, তারা উল্টা পথে গাড়ি গেলে সেটাকে সোজা করে দেন, বেশ ভালো লেগেছে। কিন্তু আবার 24-এর সময় তারা মাঝে মাঝে কিছু গালমন্দও করতেন, ওগুলো কিন্তু আমাদের ভালো লেগেছে, কোনোটা বাংলায় কোনোটা ইংরেজিতে ভালো লেগেছে। কিন্তু সময়ের ব্যবধানে এখন আবার বলা হচ্ছে যে ছেলেগুলোর মুখ ভালো না, আচার আচরণ ভালো না, এটা সময়ের এক নিষ্ঠুরতা। ওই রকম জায়গায় সংসদ, একটু শেষ করে ফেলে 30 সেকেন্ড, সংসদ প্রাণবন্ত রাখতে জামাতে ইসলাম সাথে এনসিপি, বিএনপির যে তারুণ্য, চমৎকার এক সংসদ কিন্তু আমরা দেখতে পাবো। সেটা একদম মোটামুটি নির্দ্বিধায় বলে যায়। সেই ক্ষেত্রে নিয়তটা সাফ আছে কিনা, আপনি কি গালমন্দ করে প্রাণবন্ত রাখবেন, টেবিল কিলাবেন? কারো কারো এমপিদের একটা সময় আমরা দেখেছি পারফরমেন্স মানে টেবিলে কে কত জোরে একটা কিল দিতে পারে, সংসদ ওইটা না। তো ওইটার বদলে এখন অবশ্যই মেধার একটা প্রতিযোগিতা হবে। আর অপোজিশন থেকে যখন সরকারকে আমরা কখনো ডিস্টার্ব বলি, আমি ডিস্টার্ব না বলে যদি বলি যে ভুল ধরিয়ে দেয়া, সেটাও কিন্তু সরকারকে সহযোগিতা করে। আমি আসবো আবার, এই বিরোধী দল সরকারকে এই প্রশ্নে ব্যাপক সহযোগিতা করতে পারবে। জনাব ফরিদুল হক, শুনছিলেন আপনি বিরতির আগে যে আলাপটি করছিলাম, যে এই যে দাবি দাওয়াগুলো বলা হচ্ছে যে এনসিপির পক্ষ থেকে কিংবা জামায়াত ইসলামের পক্ষ থেকে, এখানে সাধারণ মানুষের সংশ্লেষ বা সম্পর্ক কতটুকু রয়েছে, আর কতটা তত্ত্বকথা রয়েছে, রাজনীতিবিদদের কথাবার্তাই বা কতটা রয়েছে, সেই বিষয়টি যদি একটু আলোকপাত করেন, যেটি প্রশ্ন তুলেছেন জনাব ফজলে হুদা বাবুল। জি জি, আমি প্রশ্ন সম্পর্কে আমি পুরোপুরি অকিবহাল। আমি বাবুল ভাইকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই। ওনাদের যে সংস্কার প্রস্তাবের 31 দফা, যেগুলো নিয়ে ওনারা প্রতিদিন প্রচন্ড মাত্রায় ধরেন মনে করেন যে ইয়ে করে, কি বলেন, প্রচারণা চালান, ওটা কি তত্ত্ব কথা কিনা, বাংলাদেশের জনগণ ওদের পড়ে বুঝে কিনা, ওই বিষয়ে আমি প্রশ্ন দিয়ে গেলাম। বাংলাদেশের জনগণ কি উচ্চকক্ষ বুঝে? উনি তো এখানে উচ্চকক্ষ রেখেছে, উচ্চকক্ষ রেখে জুলাই সনদে উচ্চকক্ষ আছে। এখন প্রশ্নের জায়গাটা কি? প্রশ্নের জায়গা হচ্ছে যে আপনি উচ্চকক্ষ এবং হাইকোর্টের বেঞ্চ যখন বিভাগে দিবেন, এটা সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে নেই। সংবিধানের মৌলিক কাঠামোতে না থাকার কারণে 8ম সংশোধনীতে যখন হাইকোর্টের বেঞ্চ আলাদা করা হয়েছিল, এটা কিন্তু আদালতের একটা রায় বাতিল হয়ে গিয়েছিল। এই আলাপগুলো আমরা অলরেডি করেছি, এই জন্য আমরা বলছি সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। এবং রাষ্ট্রপতি নিয়ে ওনারা যে কোটা দেন আমাদেরকে, ওনাদের এটা মনে রাখা দরকার, এই রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণের ধারে জাকিয়ে রেখেছেন ওনারা তথাকথিত একটা 106-এর রেফারেন্স দেন। 106 কয় তারিখে দেওয়া হয়েছে? ওই সময় অ্যাটর্নি জেনারেল কে ছিল? অ্যাটর্নি জেনারেল অফিস কাদের দখলে ছিল? সেই অ্যাটর্নি জেনারেল নির্বাচনের কয়েকদিন আগে পদত্যাগ করে নির্বাচন করে উনি এখন বাংলাদেশের আইনমন্ত্রী। বোঝা যায় যে বাংলাদেশের আইন সেক্টর কাদের দ্বারা প্রভাবিত ছিল, এটা বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বোঝে। ওনারা এই যে ওনাদেরকে ধরেন আইনি অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কোটা ওনারা বারবার দেন, এইটা দিয়ে ওনারা একটা তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলেন, বলে গণরায়ের মধ্য দিয়ে মানুষের যে দাবিগুলো আছে এই দাবিগুলোকে পদবিরোধ করছেন। আবার খেয়াল করেন যে যে বিষয় ওনাদের মতো সেইগুলোতে কিন্তু আবার সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট হয়। ওখানে কিন্তু সব ঠিক আছে, নির্বাচন ঠিক আছে, ইন্টারিম গভর্নমেন্ট ঠিক আছে, ওনাদের সরকারের দায়িত্ব নেওয়া ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ অবৈধ, গণভোট অবৈধ, হ্যাঁ, এবং রাষ্ট্রপতি আবার বৈধ। তো এই যে ধরেন মনে করেন এইগুলো দরকার ছিল না। আমরা এগুলো অলরেডি আলাপ করেছি। যখন একটা গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তার সুপ্রিম যে পাওয়ার, তার সার্বভৌম ক্ষমতা প্রকাশ করে। আর একটা জিনিস বললেন যে সার্বভৌম সংসদ, গতকালকে সাংবাদিক সাহেব এটা বলেছে, কিন্তু আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে অলরেডি বাংলাদেশের আদালত কর্তৃক অন্তত 2টা রায়ে এটা বলা হয়েছে যে সংসদ সার্বভৌম নয়, সার্বভৌম হচ্ছে সংবিধান এবং তার উপরে সার্বভৌম হচ্ছে জনগণ। জনগণ তার সার্বভৌমত্ব কিভাবে প্রকাশ করে? এই যে গণভোটের মতো এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে প্রকাশ করে। আর গণভোট সংসদে না থাকলে কিংবা সংসদ না থাকলে গণভোট হয় না, সংবিধান থাকলে গণভোট হয় না, এটাও বিএনপির অন্তত দাবি করা উচিত না। কেন? কারণ গণভোটের পথ আমাদেরকে দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের প্রথম গণভোটে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পথেই আসলে এই সংস্কার করতে চাই। বেগম খালেদা জিয়া 2013 সালে বলেছিলেন যে আজ যেদিন জনগণের সরকার ক্ষমতায় আসবে এই সংবিধান আমরা চলে ফেলবো। আমরা তো সেই কথাই বলছি। দুঃখজনক হচ্ছে যে আজকের বিএনপি না শহীদ জিয়াউর রহমানের পথে আছে, না বেগম খালেদা জিয়ার পথে আছে। আমাদের যে লড়াই সংগ্রাম, আত্মত্যাগ, জীবনদান,
কোনো কিছুই যেন আর কোনো মূল্য রাখে না বিএনপির কাছে। এটা খুবই দুঃখজনক আমাদের কাছে। আমরা ছোটবেলা থেকে ওনাদেরকে দেখে দেখে ওনাদের ওনাদের বক্তব্য শুনে শুনে আমরা রাজনীতিতে এসেছি। বেগম খালেদা জিয়া যে কথা বলছেন যে ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তা স্বাধীনতার পতাকা কি আপনি 72 সংবিধানের মধ্যে দিয়ে পাবেন? 72 সংবিধান তো বাকশালী সংবিধান, তো বাকশাল তৈরি করে। 72 সংবিধানের মধ্য দিয়ে এখানে পঞ্চদশ সংশোধনী হয়, এখানে একদলীয় শাসন করে, দ্বিতীয় বাকশাল করে, সেখানে গুম, লুটপাট, 3টা অবৈধ নির্বাচন, সকল কিছু এই সংবিধান অনুযায়ী চলছে। ওই সংবিধান রেখে আপনি কি স্বাধীনতা আমাদেরকে দিতে চান? বেগম খালেদা জিয়ার স্বাধীনতা, এটা বিএনপির বন্ধুদের কাছে আমাদের প্রশ্ন। কারণ ওনারা এখন সরকারে আছে, ওনাদের দায়িত্ব, বল ওনাদের হাতে, বল ওনাদের কোর্টে। আমরা বিরোধী দলে আছি, আমাদের কাছে প্রশ্ন করা এবং জনগণ যে রায় দিয়েছে সে রায় ওনারা মানবেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন। খুব সিম্পল, এইখানে কোনো ইয়ে নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে, হ্যাঁ, আমি খুব সাধুবাদ জানাই তারেক রহমান সাহেব অনেকগুলো দায়িত্বশীল কাজ করতেছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, উনি রাস্তায় প্রোটোকল ছাড়া কিংবা রাস্তা বন্ধ না করে হাঁটতেছেন। আমি একটু মনে করে দিতে চাই, দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এগুলো যা উনি করছেন এগুলো ওনার দায়িত্ব, উনি সরকার প্রধান এবং সরকার হিসেবে এগুলো ওনার দায়িত্ব, জনগণের ওয়েলফেয়ার করা। কিন্তু ওনার রাজনৈতিক কর্তব্য আছে। বাংলাদেশ রাষ্ট্র শেখ হাসিনা যেখানে রেখে দিয়েছে, ওই রাষ্ট্রের দায়িত্ব নিয়ে ওই রাষ্ট্রকে অবিকল রেখে উনি বাংলাদেশকে চালাবেন, এটা ওনার রাজনৈতিক কর্তব্য হতে পারে না। উনি খেয়াল করেন, উনি গত কয়েক মাস এসেছেন কিংবা গত 1.5 বছরে উনি রাজনৈতিক বক্তব্য কোনটা দিয়েছেন? বাংলাদেশের সংবিধান কি হবে, বাংলাদেশের ক্ষমতা প্রশ্ন কিভাবে হবে, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের অধীনে থাকবে কি থাকবে না, সংসদের জবাবদিহিতা কিভাবে তৈরি করা হবে। আপনার ধরেন সরকারের হাত থেকে আপনার এই যে পুলিশের যে পেটোয়া বাহিনী, উনি আবার ওনাদের দল আবার দিতে কোহিনুরকে ফেরত আনতেছে, আবার কি পুলিশকে পেটোয়া বাহিনী করা হবে কি হবে না। এইরকম অনেকগুলো শাসন ব্যবস্থা কেন্দ্রিক প্রশ্নের সম্মুখে শেখ হাসিনা আমাদেরকে গত 15 বছর রেখে গিয়েছে। এই প্রশ্নের সমাধান করতে হবে, এগুলো রাজনৈতিক কোশ্চেন। এই কোশ্চেনের ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে বক্তব্য শুনতে চাই, এই বক্তব্য আমরা এখনো পাইনি। অসংখ্য ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে, শুনে আসি জনাব ফজলে হুদা বাবুল। শুনছিলেন বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার নীতিতে আছেন আপনি। সহ-আলোচক ফরিদুল হক ভালোই বলেছেন, ভালোই বলেন। উত্তরগুলো খুব সিম্পল, খুবই সিম্পল। উনি বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার পথে আপনারা আছেন কিনা। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, বিএনপি সরকার চালাবে। এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পথ। গণতন্ত্র কিভাবে চালাবে সে সাধারণ জনগণ এখন কিভাবে চালাবে, এটা বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টো একটা দিয়েছে এবং উনি বলেছেন 31 দফা কি তত্ত্ব কথা না। আমি বলবো না, 31 দফা তত্ত্ব কথা না। 31 দফা 31 দফা, 19 দফা 19 দফা, 6 দফা 6 দফা। এই 31 দফা হচ্ছে কর্মপ্রণালী এবং আমাদের নিজেদের যেসব এজেন্ডা বাস্তবায়ন করব, সেখানে অবশ্যই সংবিধানের কথা আছে, সংবিধান সংস্কারের কথা আছে। আমি 72-এর সংবিধানে থাকবো এটা কিন্তু আমরা বলিনি। আমরা বলিনি যে হাসিনার নির্বাচনে, হাসিনার সংবিধানে আমরা নির্বাচন করব। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আমরা নির্বাচন করব। তো কাজেই এই যে এই কথাগুলো শব্দের বিভিন্ন কি বলে শব্দ ভান্ডার, এগুলা বলা যায়, কিন্তু বাস্তব কথা হচ্ছে দিন শেষে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ বিএনপিকে রায় দিয়েছে যে বিএনপি সরকার চালাবে। রায় দিয়েছে কিসের বেসিসে? 31 দফার বেসিসে। আমার মনে হয়েছে যে 31 দফার ভিত্তিটাই হচ্ছে বিএনপির। একটু যোগ করে বলবো, বিএনপি সরকার চালাবে এই ম্যান্ডেট দিয়েছে, কিভাবে চালাবে ওই ম্যান্ডেটও কিন্তু দিয়েছে। হ্যাঁ, ওই কিভাবে চালাবে ওই ভাবের কথাটা আছে জুলাই সনদে। জুলাই সনদে আছে তো, আমরা জুলাই সনদে স্বাক্ষরও করেছি তো, এবং আমরা জুলাই সনদ মেনেই চলবো। কিন্তু এটাই তো তারা পরিষ্কার করে শুনতে চাচ্ছেন। আমরা তো জুলাই সনদ মেনে চলবো, যেটা আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা জুলাই সনদ সেটা একদম অক্ষরে অক্ষরে মেনে চলবো। এখানে কারো কোনো দ্বিধা নাই। সনদ নিয়ে আপনার বয়ানটার মধ্যে যখন আপত্তি থাকে যেটা কোন জেন্ডারের, না কিন্তু খোঁচা দেয়া। হ্যাঁ, দেখুন, এটা অবশ্যই এই সনদ নিয়ে আমিও গতকালকে ফরিদুল হক আর আমি ছিলাম, দুজনেই ছিলাম, এটা নিয়ে কথা হয়েছে এবং এটা হেডলাইনে হয়েছে যমুনা টিভিতে। আমি বলি আচ্ছা সনদে এই জিনিসগুলো আছে, এরপর লাস্টে আবার একটা প্যারা কি আছে খুব সাদামাটাই যদি দর্শকদের জন্য বলি, যে তবে নির্বাচিত সরকার তাদের ম্যানিফেস্টো দিয়ে যদি আসে এবং তারা সেই অনুযায়ী কাজ করবে।
আপনি এখন কি বলবেন? এখন আপনি সুবিধাজনক অংশটুকু নেবেন, সুবিধাজনক অংশ। আপনার সুবিধাজনক অংশটুকু আপনি নিচ্ছেন, তাই না? তার মানে কি এই জুলাই সনদটা তারা আসলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা ছিল এবং এনসিপি ব্যাক্ট, আমরা বলি এনসিপি জামাত ব্যাক্ট যে গভর্নমেন্টটা ছিল ইন্টারিমে, এই গত 18 বছরে তারা কিন্তু একটাই কাজ করেছে, যত ক্ষেত্রে বিএনপিকে পারে আন্ডারমাইন করা এবং বিএনপিকে তারা ছোট করা এবং শুধুমাত্র বিএনপিকেই কি করে আউট অফ সিলেবাস রাখা যায় তার সকল আয়োজন করা, এটাই কিন্তু তাদের একমাত্র কাজ ছিল। এবং আপনি যদি দেখে থাকবেন যে এই ক্ষেত্রে এই কারণেই বিএনপি ওই 22 সালেই বিএনপি কিন্তু এই সংস্কার দিয়েছে এবং ম্যাডাম খালেদা জিয়া 16 সালে কিন্তু নীতিগতভাবে খুব একটা তফাৎ নেই। না, নীতিগতভাবে তফাতের জায়গা নেই তো, কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য করা পরস্পরকে, না না আমরা বাচ্চা সেখানে দেখুন তুচ্ছ-তাচ্ছিল্য করার পেছনে আন্ডারমাইন করা দুই দিক জামাতকে থেকে। উনি করেছেন এটা কিন্তু না। দেখুন যখন আমরা সবাই নির্বাচনে ওই সময়ও সর্বশেষ একটা অধ্যাদেশ পাশ করলো, কাদের সাথে আলোচনা করে করলো এই অধ্যাদেশ? এটা নিয়ে আমাদের মহাসচিব তো একটা প্রেস কনফারেন্সও করেছে নির্বাচনের মধ্যেই। কিন্তু এই যে তাদের এই অধ্যাদেশ 133টা অধ্যাদেশ, আপনি বলছেন যে এই সংবিধান আপনি মানেন না, যেটা আমাদের সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল ভাই যথার্থই বলেছেন যে অধ্যাদেশ মানেন, কারণ এই অধ্যাদেশ 133টাই কিন্তু দিয়েছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। শপথ মানেন, কারণ শপথ কিন্তু এই পড়িয়েছেন এই প্রেসিডেন্ট, এবং এনসিপিরও কিন্তু 3 জন শপথ নিয়েছে। এবং এটা একটা অদ্ভুত রকমের চাওয়া পাওয়া তাদের। আমি মনে করি তাদের উচিত ছিল একটা বিস্তারিত ম্যানিফেস্টে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টে এটা দেয়া যে আমরা ক্ষমতায় আসলে এই করবো, সো লেট দ্য পিপল ডিসাইড। আমরা তো জুলাই সনদের বাইরে না, আমরা ম্যানিফেস্টো দিয়েছি 31 দফা, এর আগে ম্যাডাম খালেদা জিয়া দিয়েছেন ভিশন 2030, এবং তারই বেসিসে আমরা আগামীতে সরকার পরিচালনা করব। এটা কোনো তত্ত্ব কথার বিষয় না। দফাতে কিন্তু গোলমাল কারোর মধ্যেই তো না। আপনি দেখেন 31 দফা বলেন অথবা প্রেসিডেন্ট জিয়া রহমান 19 দফাতে যান, অনেক কিছুতে মিল পাবেন। আমি জুলাই একটু শেষ করে ফেলি, আমি জুলাই সনদেও কিন্তু এমন কিছু বিষয় আছে উভয় পক্ষই এতে কিন্তু আন্তরিক। অবশ্যই গোলমালটা বাড়ছে কোথায়? ছোট্ট জায়গা, আমি একটু শেষ করে ফেলি। কিছু আইনগত বিষয়, জি, আইনের বাইরে কিছু আছে, যেমন এনসিপি যুক্ত অথবা এনসিপির সাথে সম্পৃক্ত অথবা তাদের ওই ভাই ব্রাদার যখন 2 জন বা 3 জন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, বিএনপির দিক থেকে কিন্তু একটু আপত্তি বিপত্তি ছিল, বারবার বলা হচ্ছিল যে তোমরা দলে চলে আসো। আবার ওই অন্তর্বর্তী সরকারে খুব ভালো ভালো জায়গা ছিলেন, খলিলুর রহমান সহ বা 2-1 জন অথবা অ্যাটর্নি জেনারেল, তারা কিন্তু আবার এই সরকারের সাথে আছেন। অর্থাৎ ফাংশনালি কিন্তু একই, নাম ভিন্ন ভিন্ন। এখন এই অংশটুকু বিএনপির ভালো লাগছে, ওই অংশটুকু আবার জামাতে ইসলামের ভালো লাগছে। আবার বাবুল ভাই যেটা বললেন যে সরকার ব্যাকড বাই এনসিপি, আবার এনসিপির দিকে মাঝে মধ্যে অভিযোগ ছিল যে এই সরকার অর্থাৎ ইউনূস সরকার খালি বিএনপির দিকে হেলে পড়ে। পরক্ষণে বিএনপি গিয়ে আবার বলতো যে এই সরকার শুধু জামাতের দিকে হেলে পড়ে। অর্থাৎ অভিযোগগুলো কিন্তু আবার কমন, সকাল আর সন্ধ্যা বা দলের মধ্যে একটু তফাৎ। এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার। এখানে আমি ক্লিয়ার করি একটা জিনিস, অ্যাটর্নি জেনারেলকে বারবার তারা করে অ্যাটাক করে, ঠিক আছে? পুরো বিচার ব্যবস্থাটা তারা, আমাদের একজন মানুষ এখানে উনি একজন স্বনামধন্য কিন্তু অ্যাডভোকেট, অবশ্যই, এবং খুবই স্বনামধন্য মানুষ তার পেশায়, উনি গিয়েছেন। আমি তো মনে করি এতে করে দল ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনার সেবাটা ওই সময় আমরা পাইনি। সালাউদ্দিন আহমেদ এসে ওইটা ফিল আপ করেছেন। অ্যাটর্নি জেনারেল পদ কিন্তু একটা টেকনিক্যাল পদ, একটা টেকনিক্যাল পদ, হ্যাঁ, উনি কিন্তু আইনমন্ত্রীও না, ঠিক আছে? উনি কিন্তু আপনার কোন মন্ত্রণালয়ের দায়িত্বেও নাই, একটা টেকনিক্যাল পদ মাত্র। অবশ্য এনসিপির মানুষরা কিন্তু সরাসরি একটা মন্ত্রণালয়, বেশ কিছু মন্ত্রণালয়, এবং সাধারণভাবে আপনি দেখেন এলজিআরডি মিনিস্টার কারা হয় বাংলাদেশে, একটা বড় দলের যখন ক্ষমতায় আসে তার উনি হন, ঠিক আছে? এনসিপি কিন্তু এলজিআরডি মিনিস্ট্রি নিয়েছিলেন, কেন ছিলেন? প্রশ্ন নাম্বার 1। এনসিপি কে কেন মাস্টারমাইন্ড বললেন? প্রধান উপদেষ্টা। প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 3, সমস্ত ডিসি গুলো, প্রশাসনগুলো, পুলিশগুলো সব কিছু তারা সাজায় নিল। এমনকি আমার আসনটা তো আজীবন বিএনপির আসন, আমি এত টেনশনে ছিলাম যে আমি প্রশাসনের যে লোককেই দেখি সেই, কারণ আমাকে নোটিশ দেওয়া হয়েছে, কোনো কিছু যখন খুঁজে পাইনি ফেসবুকের প্রচারণা নিয়ে একটা নোটিশ দিয়েছি, যেটা কোনো ভিত্তি নাই তার। অথচ
নির্বাচনী আচরণবিধি জামাত দিনে অন্তত 100টা ভঙ্গ করছে, টাকা সহ ধরা পড়ছে, বিকাশ নাম্বার সহ ধরা পড়ছে, একটা নোটিশ কিন্তু প্রশাসন দেয়নি। আমরা ওই রকম একটা অবস্থা থেকে কিন্তু নির্বাচন করেছি, প্রতিকূল অবস্থা আমি বলবো। কিন্তু ওই যে ঘুরে ফিরে যে একটা টেকনিক্যাল পোস্টে কেন ছিলেন। জি জনাব মোস্তফা কামাল। সেই ক্ষেত্রে আশাবাদটা বলছি এই কারণে, গত নির্বাচনে যদি সুনির্দিষ্টভাবে আমরা বলি যে কে জিতেছে, আমি তো কে ঠকেছে ওটা খুঁজে পাই না, সবাই জিতেছে। আমরা নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছেন। বিএনপি ক্ষমতার প্রশ্নে জিতেছে, জামাতে ইসলাম কিন্তু ভোটের প্রশ্নে জিতেছে, বিশাল সংখ্যক ভোট তাদের, চারটিখানি কথা নয় কিন্তু। আবার যদি আপনি ধরেন এনসিপিও জিতেছে, রাজনৈতিক বিজয় যেটা, 6টা সিট, বিএনপির সিটও কিন্তু বাংলার জমিনে 7টাতে নেমেছিল। আবার দেখেন সাম্প্রতিক একটা নতুন মাত্রা যোগ হয়েছে এনসিপির রাজনীতিতে, যেটা নেপাল থেকে টোকাটা পড়েছে এখানে। কারণ এনসিপিকে নিয়ে আমরা দু ধরনের মতিগতি দেখাই, কখনো উচ্চাসা করি, কখনো আবার তাচ্ছিল্য করি। যখন মাঝে মধ্যে দেখি যে নেপালে বা শ্রীলঙ্কার উদাহরণ টানি, বলে যে ওই ছেলেগুলো বড় ভালো, ওরা পড়ার টেবিলে চলে গেছে কত সুন্দর করে, ওরা আমাদের এই যে এনসিপির মতো এভাবে রাস্তাঘাটে ঘোরে না। গত 2 দিন আবার বলছি, দেখো নেপালে ওরা কিভাবে সুন্দর করে ক্ষমতায় চলে গেল, আর আমাদের ছেলেগুলা কি করে। অর্থাৎ আমাদের বয়ানও কিন্তু সকাল সন্ধ্যা পরিবর্তন হয়। তো এরপরও আমরা সংসদ নিয়ে আশাবাদী থাকবো এই কারণে যে সংসদে যে তামাশা আমরা দেখেছি, গান বাজনাও দেখেছি, মস্করাও দেখেছি, আর গালিগালাজ তো নিয়মিত, কে কত গালিগালাজ করতে পারে। তো ওই জায়গায় এবার যে সংসদীয় প্র্যাকটিস আসবে, যে নমুনা দেখছি, সংসদ বসার আগেই যে নমুনা দেখছি, আমি ধারণা করি আমাদের টক শোতে কিন্তু যেমন দর্শক থাকে, এবারের সংসদ যদি ঠিকঠাকভাবে চলে, সেটা যদি লাইভ টেলিকাস্ট হয়, দর্শক অনেক থাকবে। মানুষ ওখানে দর্শক হয়ে যাবে। কারণ স্মরণ করতে হয় 73 সালের কথা। 1973 সালে যে বাংলাদেশের প্রথম সংসদ, 293 জনে আওয়ামী লীগের, এরপর আওয়ামী লীগের কিন্তু পেট ভরে না অবস্থা, তাদের আরো লাগে। তো গোটা সংসদ মাতিয়ে রেখেছিলেন মাত্র একজন সুরঞ্জিত সেনগুপ্ত। তো এবারের সংসদে বিএনপির যেমন তারুণ্য আছে, জামাতে ইসলামের আছে বেশ কয়েকজন ছাত্র শিবির ব্যাকগ্রাউন্ডের, তারা মেধাবী। এনসিপির যে 6 জনে কিন্তু মাঠের নেতা। অর্থাৎ এবার আমরা সুন্দর একটা সংসদ দেখবো আশা করতে পারি, এমনকি রাজপথটাও পরিচ্ছন্ন দেখবো। গত কয়েকদিনের আলামত আমাদেরকে একটু ভয় জাগাচ্ছে সত্য, আবার ভরসাও তো দিচ্ছে যে প্রতিবাদ করা, প্রশ্ন করা, সেটা তো ভালো জিনিস, সেটা কিন্তু গালমন্দের জন্য নয়। মাঝে মধ্যে ভাষাগত কিছু সমস্যা হচ্ছে কারো কারো, সেটা হয়তো বা আমাদের একটা সময় থাকবে না, কিন্তু এই চর্চাটা যদি সংসদে থাকে, ভুল ধরিয়ে দেয়া, তার উপর সরকারি পক্ষ থেকে কিন্তু একটা উদারতা আছে, আপনি খেয়াল করে দেখুন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে। তিনি কাউকে এখন পর্যন্ত কটাক্ষ করেছেন বা কাউকে তাচ্ছিল্য করেছেন, এটা কিন্তু একটিও পাবেন না আপনি। ফরিদ ভাই যেটা বলেছেন, তারা সুনির্দিষ্ট কয়েকটা বিষয়ে বক্তব্য চান, তাদের জায়গা থেকে তো তারা বক্তব্য চাইতেই পারেন এবং চাওয়াই তো উচিত। চাইতে থাকলে নিশ্চয়ই তিনি জবাবও দেবেন। এরই মধ্যে যেটা তিনি কাজে নেমে পড়েছেন, এটা কিন্তু বড় কথা। আপনি বলবে যথার্থ বলেছেন, মাত্র 22 দিনের মাথায় ক্ষমতা নেয়ার 22 দিনের মাথায় ফ্যামিলি কার্ড দেয়া। বিএনপির ঘরানার কোন কোন অর্থনীতিবিদ অথবা শিক্ষাবিদদের কেউ কেউ বলেছিলেন যে প্রয়োজন এটা একটু লেট করা হোক, দেশের অবস্থা ভালো নয় অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক যে অবস্থা বর্তমানে। কিন্তু তিনি অপেক্ষা করেননি এবং খুব দ্রুত বোধহয় কৃষি কার্ডও ব্যবস্থা করে ফেলবেন। অন্যান্য কৃষি ঋণ মওকুফ করা হয়েছে প্রথম মন্ত্রিসভা বৈঠকে, চারটিখানি কথা নয় এটা বাংলাদেশে। অর্থাৎ কাজ করে দেখাতে চাচ্ছেন তিনি। তিনি বন্ধের দিনে অফিসে চলে যাচ্ছেন, কিন্তু মাঝে মধ্যে যখন আমরা দুই একটা ভেজাল খবর দেখি যে এর মধ্য দিয়েও কারা যেন আবার এসি চালানো শিখতে বিদেশ যাইতে চায়। একসময় আমরা দেখেছি খিচুড়ি রান্না শিখতে যায়, ঘাস কাটতে যায়, পুকুর কাটা শিখতে যায়, ঘাস কাটা দেখতে যায়। এখন এর মাঝে দিয়ে আসলো যে তারা যেন এসি চালানো শিখতে যাইতে চাচ্ছেন। এগুলো শক্ত হাতে নিয়ন্ত্রণ করার বিষয় আছে, শুধু নিয়ন্ত্রণ নয়, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দরকার আছে। এগুলো কিন্তু তামাশা হয়ে যায় প্রধানমন্ত্রীর কাজের গতির সাথে। ওইটা বোধহয় ফ্যাক্ট চেকে এটা ইয়ে হয়েছে বোধহয়, আমাদের সামনে এগুলো আমরা দেখতেই চাই, ভুয়া নিউজ প্রমাণিত হয়েছে, আমরা দেখতেই চাই না। এগুলো বেমানান, প্রধানমন্ত্রীর কাজের গতির সাথে এগুলো যায় না। সেই ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে আছে, বেশি কথা বলার অভ্যাস, অর্থাৎ অতি কথনের বিষয় কিন্তু শুরু হয়ে গেছে, যেটা স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী আক্রান্ত, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি।
তিনি বলছেন কাউকে তাচ্ছিল্য করবেন না, কিন্তু তার দলের মধ্যবর্তী থেকে কিন্তু তাচ্ছিল্য করা হয়। তিনি বলছেন যে আমাকে স্তুতি করবেন না, বন্দনা করবেন না, দেখা যাচ্ছে তার দলের কেউ না কেউ পায়ে পড়ে যাচ্ছেন সালাম করতে। এগুলো কিন্তু ওনার জন্য বিব্রতকর। তিনি বলছেন যে সবাইকে মার্জিত হতে হবে, কিন্তু আমরা সেটার বিপরীত দিক দেখছি। তিনি বলছেন যে ওনাকে যেন না পারতে, অথবা মাঝে মাঝে কেউ সম্বোধন করে বিব্রতকর অবস্থায় পড়েছেন যে মাননীয় যেন মাননীয় বলতে না বলবেন। হয়। কিন্তু ওনার দলের মধ্যবর্তী একজন বলে ফেলছেন তিনি 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এগুলো কিন্তু অতিরঞ্জিত কথাবার্তা। আওয়ামী লীগের এক ধরনের ছাপ কিন্তু এখানে আমরা দেখছি। আওয়ামী লীগ চাইছিল সম্ভবত 41 সাল পর্যন্ত, তো ওই বয়ান দৃষ্টে তাদের আরেক নেতা চাচ্ছেন 42 সাল পর্যন্ত। এগুলো ভালো না, এগুলো কিন্তু বিনোদনের পর্যায়ে চলে যায়। এবং প্রকারান্তরে এনসিপি অথবা জামাতে ইসলাম বিএনপির সমালোচনা করে ততটুকু ক্ষতি করতে পারছে না যতটুকু এই ধরনের বয়ান বন্দনা ক্ষতি করে বসছে নিজেদের লোকেরাই। জি, সম্ভবত এই জায়গা থেকে আরো সতর্ক করার দরকার আছে, কঠিন বার্তা দেওয়ার দরকার আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষের দিকে আছি। জনাব ফরিদুল হক, আপনার কাছে শুনবো। আমরা শেষের দিকে আছি, প্রত্যাশার কথাই শুনতে চাই। না মানে আমি আর এখন অল্প সময় কাউন্টার দিব না। প্রত্যাশা আমি প্রথমেই বলেছি, প্রত্যাশাটা হচ্ছে পরিষ্কার। আমাদেরকে খুব পরিষ্কার ভাবে বুঝতে হবে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো কোনো সন্দেহ নেই বিষয়ে। কিন্তু কোন ধরনের মানে অনৈতিক কাজ দেখলে আমরা অবশ্যই প্রতিবাদ করবো, সেটা যে মাত্রায় কাজ সে মাত্রায় প্রতিবাদ হবে, এটা দেখে অবশ্যই। কিন্তু আমি আবারও আহ্বান জানাবো এবং প্রত্যাশা রাখবো যে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য সংস্কার প্রক্রিয়া এটা কোনো সরকারের একক ব্যাপার নয়। তাহলে আমরা ঐক্যমত কমিটি দীর্ঘ সময় ধরে কথা বলতাম না। এইটা আমাদেরকে সবাই মিলে করতে হবে, কোন পথে বাংলাদেশ চলবে। এরপরে আপনি ফ্যামিলি কার্ডে আপনি 2000 দিতেন, আমি আসলে 5,000 দিতে পারি, আমি যদি অন্য জায়গা থেকে খরচ কমাতে পারি। হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে গিয়ে ডে টু ডে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি। কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে সেই জায়গাটা আমাদেরকে সবাইকে মিলে একসাথে করতে হবে। আমি আশা করি এই সংসদে আমরা মানে এটা পাবো এবং সংসদ সরকারি দলের কি বলে যে দায়িত্বশীলতায় অবশ্যই সংসদ পাশাপাশি একটা সংবিধান সংস্কার পরিষদে পরিণত হবে এবং সংবিধানের যে যথাযথ সংস্কার সেগুলো হবে। তার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা নতুন শাসন ব্যবস্থার যাত্রা শুরু হবে। আমি বিএনপি তো বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্টও দিয়েছে এবং তাদের নির্বাচনী ইস্তেহারে এবং অন্যান্য জায়গায় তো সেগুলো রেখেই তারা নির্বাচন করেছে। এখন তারা যদি বলে যে জনগণ এই নোট অফ ডিসেন্ট মেনেই তাদেরকে নির্বাচিত করেছে, তাহলে তারা সেই সব সংস্কারগুলোতে যাবে কিভাবে? নোট অফ ডিসেন্টের যে যুক্তিটা দেওয়া হয় এই যুক্তিটার মধ্যে কিছুটা গ্যাপ আছে। নোট অফ ডিসেন্ট অনেকেরই অনেক থেকে ছিল। আপনি মনে করে দেখেন যে 48টা প্রস্তাবের উপরে গণভোট, জি, সেই 48-30টা প্রস্তাবে আমরা সবাই একমত। 16টা প্রস্তাবে নোট অফ ডিসেন্ট রেখে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে যারা জিতবে তারা তাদের মতো করে করবে, ওটা বিএনপিকে দিয়ে দেয়। 2টা নোট অফ ডিসেন্ট শুধু এখানে কার্যকর রাখা হয় নাই, উচ্চকক্ষের পিয়ার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগত আলাদা নিয়োগ হবে কিনা, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে বাইরে যাবে কিনা। ধরে নিয়ে আমি তর্কের ক্ষেত্রে এটাও যদি বিএনপি মানতে চান, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি সংসদের কাছে 142 অনুযায়ী যে অ্যামেন্ডিং পাওয়ার, এই অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আবার এটা আদালতের চ্যালেঞ্জ হবে। এই জন্য গণভোটের প্রস্তুতি জনগণ আপনাদেরকে যারা পার্লামেন্টে যাচ্ছেন তাদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হয়েছে। আপনারা কনস্টিটিউয়েন্ট পাওয়ার এক্সারসাইজ করার জন্য সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন, সংবিধানের যথাযথ সংস্কার করেন, নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলি। এটাই প্রত্যাশা। একই দিনে 2টা ভোট হচ্ছে, গণভোট নিয়ে আদালতে যাওয়া হচ্ছে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদালতে যাওয়া হচ্ছে। এবং ওই যে আদালতে তারা ওই রিটের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপির একজন কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং বিএনপির বিএনপির যে আইনজীবী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক, অন্তত 2 জনের কথা আমি বলতে পারি, তারা এটা ছিলেন। এবং সালাউদ্দিন ভাই যখন বলতেছেন যে হ্যাঁ আমি শুনেছি আদালতে একটা কিছু হচ্ছে, তার মানে বোঝা যায় যে ওনারাও এই জিনিসগুলো জানতেন। এই যে আদালতকে রাজনৈতিক পাড়ায় টেনে আনার যে অপচেষ্টা এবং বাজে উদাহরণ যেটা শেখ হাসিনা করে গিয়েছিল, আমরা বিএনপিকে অনুরোধ করবো বিএনপি যাতে সেই পথে না হাঁটে। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় কি আপনি বলবেন কিনা, এই যে আপনারা বলছেন বা প্রায় বলা হচ্ছে যে বিএনপি ও আওয়ামী লীগের মতো আদালতকে ব্যবহার করছে বা আদালতের ঘাড়ে বন্দুক রাখছে,
কিন্তু বিষয়টি যদি এরকম ভাবে আলোচনা করা হয়, দেশে আদালত, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা থানা, পুলিশ এগুলো তো থাকবে বিচারের জন্য, কিন্তু কোথাও গেলে এটি কি দোষের হয়ে যায়? কোনো লিগ্যাল বিষয়েও মানুষ যেতে পারবে না আদালতে? না, এটা দোষের হয় না তো। তাহলে তো আপনাকে ধরেন ওই পুরোনো আদালতের কন্টিনিউশন হবে তো। আমরা তো এই জায়গাগুলোকে সংস্কার করার কথা বলছি, দোষের না তো। আপনাকে খেয়াল করতে আপনারা হবে, যখন মতৈক্যে পৌঁছতে পারবেন না, তখন আদালত যদি জুলাই বিষয়টি সুরাহা করে, তাতে সমস্যাটা কোথায়? আমাকে একটু বলতে দেন। জি প্লিজ। জুলাই সনদ যে তৈরি করা হয়েছে, এখনো কিন্তু এটা বাস্তবায়ন হয়নি। এবং ওই 106 এর কথা যে বাবুল ভাইরা বারবার বলেন, 106 কোন কোড দিচ্ছে? হাসিনার রেখে যাওয়া কোড, যে কোড এখানে পঞ্চদশ সংশোধনী করেছে, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে, ওই কোর্টের রেফারেন্স আমাদেরকে দেওয়া হবে না। আমরা ওই সমস্ত পথ পার হয়ে এসেছি। এই যে আদালতের ধরেন আদালত, হাসিনার আদালত অনুযায়ী এই সংবিধান, এই কি বলে, এই গণঅভ্যুত্থান অবৈধ হইতে পারে, এবং ইন্টারিম গভর্নমেন্ট তো অবৈধ হতে পারে। ইন্টারিম গভর্নমেন্ট তো নাই কোথাও। 106 এর রেফারেন্স জানতে চাওয়া হয়েছিল, কেউ দেখাতে পারেনি সেই কাগজ। গণ অভ্যুত্থানের কোনো আদালত লাগে না, গণ অভ্যুত্থানের কোনো সংবিধান লাগে না। সংবিধান অনুযায়ী, আদালত অনুযায়ী হাসিনার সবকিছু বৈধ। কিন্তু জনগণ রায় দিয়ে দিয়েছে। আপনি মনে করে দেখেন, শহীদ মিনারে 3রা আগস্ট এক অ্যাঙ্গুল দেখে এক দফা, সে এক দফার মধ্যে কি ছিল? হাসিনার পতন, আপনার ফ্যাসিবাদী ব্যবস্থার দিল, এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, ওটাই এক দফা। এই সকল কিছু কিন্তু এই তথাকথিত প্রচলিত আইন, আদালত, সংবিধান সকল কিছুকে স্থগিত রেখে এটাকে করা হয়েছিল। আপনি মনে রাখবেন, যখন একটা বিপ্লবী ঘোষণাপত্র আসে, ধরেন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, ওই ঘোষণাপত্রের পরে ওই ঘোষণাপত্রের ভিত্তিতে প্রচলিত আইনের বলবৎকরণ নামে একটা আদেশ করা হয়েছিল। জি। মানে সমস্ত প্রচলিত জিনিস বন্ধ হয়ে যাচ্ছে, আপনি একটা নতুন বিপ্লবী আদেশ দিতে, সেই অনুযায়ী রাষ্ট্র চলবে। পুরনো রাষ্ট্রের যা যা কিছু আপনার সাথে সামঞ্জস্য, সেটা থাকবে, যা যা সামঞ্জস্য না সেটা বাতিল হয়ে যাবে। খুব সিম্পল ব্যাপার। রাষ্ট্রপতির খোটা বারবার দেওয়া হয়। জি। আপনি যেহেতু 106 এর ভেতরে আমাদেরকে ঢুকাইতে বাধ্য করতে, আপনার আদেশ তো সব রাষ্ট্রপতির নামেই হয়েছে, রাষ্ট্রপতির নামে আদেশ হয়েছে। রাষ্ট্রপতি তো আদেশ দেন নাই, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার ক্ষমতা আছে। ওনার নামে আদেশগুলো জারি হয়েছে, অধ্যাদেশগুলো জারি হয়েছে, খুব সিম্পল। এবং এই যে 106 দিয়ে আইনে মারপ্যাচ, আদালতকে ব্যবহার করা, এইটা যতই ওনারা বলুন, এই আসাদুজ্জামান সাহেব তো এখন আইনমন্ত্রী হয়েছেন, উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। খলিলুর রহমান সাহেব এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। বলা হয়েছে বিএনপিকে আউট করে দেওয়া হয়েছে। অথচ এই যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে নির্বাচনের আগে, তফসিল ঘোষণার আগে চাপ দিয়ে প্রধান উপদেষ্টা সরিয়ে দিয়েছেন, বলেছেন যে তোমরা থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না। তাহলে ওনারা থেকে যে ওনারা তফসিলের আগে গেলেন, নির্বাচন করলেন, এসে আইনমন্ত্রী হলেন। আরেকজন পতাকা নিয়ে দক্ষিণ প্লাজায় ঢুকলেন, পতাকা নিয়ে বেরোলেন। এতে কিন্তু নিরপেক্ষতার কোনো সমস্যা হয়নি। ওনারা যে লন্ডনে বসে করে নির্বাচনের ডেট দিলেন, তাতে করে বিএনপিকে আউটে রাখা হয় না। কিন্তু এই যে যুক্তিগুলো দেওয়া হয়, এই যুক্তিগুলো না দিয়ে আমরা অন্যভাবে দেখতে পারি। সময়ের স্বল্পতার জন্য এগিয়ে নেওয়া যাচ্ছে না আলোচনা। যারা ফজলে হুদা বাবুল, শেষ করবো আমরা, আপনার বক্তব্য শুনবো। বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন। দেখুন, এগুলো প্রসঙ্গ বহুবার চর্চিত হয়েছে। জি। আমি এগুলোর উত্তর দেওয়ার কোনো আবশ্যিকতা এখন মনে করছি না। তার চেয়ে বড় আবশ্যিক বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের সবার মিলে আগামীকালকের সংসদটা আমরা যখন প্রাণবন্ধ করি, জাতি যেন দেখতে পায় যে আমরা একটা গণতান্ত্রিক চর্চার দিকে যাচ্ছি, মানুষ যেন স্বস্তি পায়। আমাদের দেশের এই মুহূর্তে যে অর্থনীতিটা যে অবস্থা, ফোকলা অবস্থা, বিগত 20-30 বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি করে গেছেন ইউনূস সরকার। অনেকগুলো আপনার পেয়েবল হেজিং করে গেছে, পেয়েবলগুলো পে হয়নি। দেশের যে রিজার্ভের অবস্থা, আন্তর্জাতিকভাবে যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, এবং আমাদের দেশের যে ডেট সার্ভিসিং, যে ইন্টারন্যাশনাল লোন আমাদের যে পরিমাণে পরিশোধ করতে হয়, এবং আমাদের লোকাল লোন পর্যন্ত সরকারের নিয়ে আছে ব্যাপক হারে, সেগুলোর পরিশোধের বিষয়। মানুষের এখন আগামীর চ্যালেঞ্জ হচ্ছে কৃষিতে আমরা বিদ্যুৎ সাপ্লাই কতটুকু দিতে পারবো, কারণ গ্যাস তেলের যে অবস্থা এখন। আগামীর দিনগুলোতে আমরা আমাদের যে 4 কোটি বেকার আছে, তাদের কর্মসংস্থান কি করে করতে পারবো, আমাদের স্বাস্থ্য সেবাটার আমরা কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। আমি আশা করব বিরোধী দল তারা ছায়া সরকার হিসেবে কাজ করবেন বলেছেন, ঘোষণা দিয়েছেন। তারা একটা আমাদের বিভিন্ন সেক্টর ওয়াইজ যদি আমাদেরকে সহায়তা করেন, বিভিন্ন পরিকল্পনা নিয়ে,
তাদের চিন্তাভাবনা নিয়ে দেশ গড়ার সাথে তারা কিভাবে সম্পৃক্ত হতে চায়। আমরা কোনো ভুল করলে তারা ভুল ধরে দিবেন, এটা খুবই স্বাভাবিক, এটাকে আমরা স্বাগত জানাই। সেই সাথে আমি তাদের সহযোগিতা, কারণ বিশেষ করে এনসিপির মধ্যে এবং জামাতের মধ্যে বেশ কিছু তরুণ নেতৃত্ব আছে, তাদের নিউ আইডিয়া থাকবে। আমরা আগামীতে যেন তরুণদের জন্য এমন একটা বাংলাদেশ রেখে যেতে চাই যে বাংলাদেশটা হবে সাম্যের বাংলাদেশ, যে বাংলাদেশটা হবে ন্যায় বিচারের বাংলাদেশ, যে বাংলাদেশটা হবে মুক্তিযুদ্ধের উপর ভিত করে এবং জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে যে বাংলাদেশটা আমরা গড়তে যাচ্ছি, এমন একটা বাংলাদেশ যেন ভবিষ্যতের প্রজন্মের জন্য আমরা রেখে যাইতে পারি, সেইটা এখন আমাদের আলোচ্য বিষয় হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো, রাত পোহালে যে নূতন সংসদ, সেই সংসদে আলোচনা হবে ইস্যু ভিত্তিক এবং সংসদীয় গণতন্ত্র চর্চা হবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।